এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগের তীর কংগ্রেসের দিকে। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগের তীর কংগ্রেসের দিকে। মৃত মোস্তাকা শেখ গ্রাম পঞ্চায়েত প্রার্থী, বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মৃত মোস্তাফা শেখ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। ইতিমধ্যে যে বড় খবরের দিকে নজর রাখবো, মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মৃত মোস্তাফা শেখ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অভিযোগ কংগ্রেসের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, ঘটনায় অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মৃত মোস্তাফা শেখ, তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, তাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হলো, অভিযোগের তীর কংগ্রেসের দিকে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে একের পর এক যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকে একের পর এক প্রার্থী কোথাও আহত, কোথাও নিহত হওয়ার ছবি আসছে। এখানে মালদার কালিয়াচকে এক তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, তোমাকে প্রথমে যেটা জানাবো যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে শাসক দলের নেতা, তাকে পিটিয়ে খুন করা হলো। বাঁশ লাঠি দিয়ে তাকে রাস্তায় ফেলে পিটিয়ে খুন করা হলো তৃণমূল নেতাকে। এবং এই ঘটনার সম্পূর্ণ অভিযোগ উঠেছে কংগ্রেস দলের বিরুদ্ধে। কংগ্রেস দলের বিরুদ্ধে তৃণমূল নেতাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ মালদার কালিয়াচকে। যেটা জানা গিয়েছে তৃপ্তি, সেটা হচ্ছে যে সুজাপুরের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মোস্তাফা শেখ, তাকে কিন্তু পিটিয়ে মেরে ফেলে কংগ্রেস কর্মীরা এবং মর্মান্তিকভাবে নৃশংসভাবে তাকে মারা হয়। যেটা হচ্ছে বাঁশ ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মেরে মাটিতে ফেলে তাকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা সবচেয়ে বড় ঘটনা যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেখানে অভিযোগ উঠেছিল বারবার করে যে শাসক দলের হামলাতে প্রাণ গেছে বহু মানুষের, সেখানটায় আজকে দেখা গেল মালদার এই কালিয়াচকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকেই কিন্তু পিটিয়ে মেরে ফেললো বিরোধীরা, এমনটাই অভিযোগ। সরাসরি সাবিনা ইয়াসমিন, মালদার মন্ত্রী, তিনি একজন বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তিনি সরাসরি অভিযোগ তুলেছেন কংগ্রেস তৃণমূল থেকে দল ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং দল ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ফলেই কিন্তু এই ধরনের আক্রমণ, কংগ্রেস কিন্তু ভয় পেয়ে এই আক্রমণ করেছে। এবং যেটা বারবার করে ইয়াসমিন দাবি করছেন যে কংগ্রেস এই ঘটনার সাথে যুক্ত। এই ঘটনার সাথে সাথে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এবং এই পুরো এলাকাটা ঘিরে রেখেছে পুলিশ। এবং পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। এবং মালদা হসপিটালে কিন্তু অসংখ্য তৃণমূল কংগ্রেসের ভিড় এবং সেখানে মালদা জেলা হাসপাতালে পৌঁছে গিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমি আবারও বলবো তোমাকে যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর 9 জুন থেকে যেদিন মনোনয়নপত্র প্রেস শুরু হয়, সেদিন থেকেই কিন্তু এ রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় শাসক এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে। ভাঙড়ে যেমন আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, তেমনি মুর্শিদাবাদে কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘর্ষ, তেমনি বিষ্ণুপুরের ইন্দাসে তৃণমূল কংগ্রেস বিজেপির সংঘর্ষ, ক্যানিংয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ। এই যে সংঘর্ষ, বারবার কিন্তু সংঘর্ষের অভিযোগ উঠেছে এবং এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত কিন্তু 5 জনের মৃত্যু ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে এই তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার পরে
মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর কিন্তু 6 জনের মৃত্যু ঘটনা ঘটলো। এবং এটা নিয়ে কিন্তু তুমি জানো ইতিমধ্যে আজকে এবং সুকান্ত মজুমদার বিজেপি যিনি রাজ্য সভাপতি তিনি রাজ্যপালের রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইতিমধ্যেই রাজ্যপাল তিনিও কিন্তু নির্বাচন কমিশনার তাকে ডেকেছিলেন এবং নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনিও কিন্তু রাজ্যপালের কাছে গেছিলেন। কোনোভাবেই কিন্তু যেভাবেই হোক না কেন রাজ্যপাল চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন করতে, কিছুতেই হিংসা বরদাস্ত করবে না বলে বলা হয়েছে। তবুও এই ঘটনার পরেও দেখো যখন রাজ্যপালের সাথে রাজীব সিনহার মিটিং চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু কালিয়াচকের মতো জায়গা যেখানে একসময় কংগ্রেস শক্তিশালী ছিল সেখানে তৃণমূল কংগ্রেস এখন সেই জায়গা দখল করেছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এবং বিধানসভা নির্বাচনের পর থেকে। ফলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই দুই দলের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং যেটা অভিযোগ উঠেছে কংগ্রেস দলের বিরুদ্ধে যে তৃণমূল নেতা এবং গ্রাম পঞ্চায়েত সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুস্তাফা শেখকে কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে। এবং এই অভিযোগ শুধু তৃণমূল কর্মীরা নন, এই অভিযোগ স্বয়ং মন্ত্রী রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় র্যাব এবং কমব্যাট ফোর্স নামানো হয়েছে। পরিস্থিতি দিকে পুলিশ নজর রাখছে এবং এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃপ্তি, দেখো গৌতম এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন খবর আমাদের সামনে এসেছে যে একাধিকবার মনোনয়নপত্র তুলে দেওয়ার জন্য শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে শাসক দল তাদেরকে হুমকি দিচ্ছে মনোনয়নপত্র যেন তুলে নেওয়া হয়। তো এক্ষেত্রে একজন গ্রাম পঞ্চায়েত প্রার্থী তৃণমূল কংগ্রেসের থেকে সে গ্রাম পঞ্চায়েত প্রার্থী হয়েছিল, তাতেও তাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হলো কেন? গৌতম কি মনে করছো? দেখো আমি তোমাকে আগেই বলছি তৃপ্তি, এই যে ঘটনা আজকের কালিয়াচকের ঘটনা যে শাসক দল অর্থাৎ যেখানে সর্বত্র অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে, সেখানটায় দেখা গেল যে আজকে কালিয়াচকে বিরোধী দল অর্থাৎ কংগ্রেস এই তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল নেতাকে বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে পিটিয়ে খুন করলো। এটা সত্যি কিন্তু বিস্ময়কর ঘটনা হয়ে গেল যে যেখানে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সন্ত্রাসের, অথচ মালদার কালিয়াচকে দেখা গেল উল্টো ছবি যে সেখানে কংগ্রেস থেকে কংগ্রেসের কর্মীরা তারা পিটিয়ে খুন করলো এক তৃণমূল নেতাকে। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে তোমাকে আবার বলছি, এই ঘটনা তোমাকে আমরা আগাম আভাস দিয়েছিলাম যে এ রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে 2023-এর নির্বাচন সেটা কিন্তু একেবারেই ভিন্ন চরিত্রের। কেননা 2018-র যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু বিরোধী শক্তি ততটা প্রবল ছিল না এবং 2023-এ বিগত 5 বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন দুটো নির্বাচনের পরে কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবং এই বিগত দুটো নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বিরোধীরা কিন্তু যথেষ্ট শক্তি বৃদ্ধি করেছে এবং এই 5 বছরে বিভিন্ন সময় রাজ্যের যে শাসক দল তাদের যে দুর্নীতি সেই দুর্নীতির স্ক্যামে জড়িয়ে পড়েছে সেই নিয়ে কিন্তু বহু কর্মী সমর্থক তারা কিন্তু কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিতে যোগ দিয়েছে। ফলে রাজ্যে কিন্তু এখন এই মুহূর্তে বিরোধীরা যথেষ্ট শক্তিশালী। সেজন্যই বলছি তৃপ্তি যে এবারের যে 2023-এর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে কিন্তু একতরফা কোনো কিছু হবে না। কোনো শাসক দল যদি কোনো রকম সন্ত্রাস করতে যায় সেখানটা কিন্তু প্রতিরোধ করবে বিরোধীরা এবং এই প্রতিরোধেরই ফল কিন্তু আজকে দেখা গেল কালিয়াচকে যেখানে তৃণমূল নেতাকে খুন হতে হলো এবং খুব নৃশংসভাবে তাকে মারা হয়েছে, বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে যে এ রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন এবারের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে চলেছে যদি না এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে। কেননা বারবার করে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা বলছে, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ছাড়া এই নির্বাচন করা সম্ভব নয়। শুধু নির্বাচন
নির্বাচনের দিন নয় তৃপ্তি। আমি বলবো যে এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে, এখন থেকে চলবে প্রচার, মিটিং, মিছিল, এবং এই যে মিটিং মিছিল যে চলবে, প্রত্যেকটা দল তাদের শক্তি প্রদর্শন করবে মিটিং মিছিলে। সেক্ষেত্রে কিন্তু দুই দলের মধ্যে, অর্থাৎ শাসক দল এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটবে। সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে মোতায়েন না করা হয়, তাহলে এই সংঘর্ষ কিন্তু থামাতে ব্যর্থ হবে পুলিশ, এবং পুলিশের যথেষ্ট পুলিশ না থাকায় গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কালিয়াচকের মতো জায়গায়, যেখানটায় প্রকাশ্য দিনের বেলায়, সেখানটায় একজন তৃণমূল নেতা যিনি গ্রাম পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন এবারে, তাকে বাস দিয়ে পিটিয়ে খুন করলো, জনসমক্ষে বলা যেতে পারে। এমন ধরনের হত্যালীলা, এটা কিন্তু আজকে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শাসক দলের বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছিল। তাহলে এই হত্যালীলা যদি সামলাতে হয়, তাহলে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে, এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে এবারের নির্বাচন কিন্তু একেবারে রক্তক্ষয়ী নির্বাচন হবে, এটা বলাই বাহুল্য। দেখো, বলা যায় দিনে দুপুরে, তুমি যেটা জানালে যে দিনে দুপুরে জনসমক্ষে যেটা বললে যে দিনে দুপুরে জনসমক্ষে খুন, এটা বলাই যায় যে একজন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়ে তাকে দিনে দুপুরে জনসমক্ষে খুন হতে হলো, আবারও একটা প্রাণ গেল। এর নেপথ্যে কি কারণ, কি মনে করছো গৌতম? তোমাকে আমি তৃপ্তি এ ব্যাপারে যে কারণটা দর্শাবো, সেই কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিরোধী শক্তির উত্থান। আমি তোমাকে বারবার বলছি যে 2018-র যে পঞ্চায়েত নির্বাচন যে হয়েছিল, যে নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, এবং শাসক দল সন্ত্রাস চালিয়ে গোটা পঞ্চায়েত দখল করেছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। কিন্তু এবার 2023-এর যে নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের, সেই নির্বাচনে কিন্তু সমস্ত বিরোধী শক্তি, বিরোধী রাজনৈতিক দল তাদের শক্তি বৃদ্ধি করেছে, তাদের সংগঠন বৃদ্ধি হয়েছে, তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি হয়েছে। সেজন্যই যেখানেই তৃণমূল কংগ্রেসের কোনো রকম সন্ত্রাস দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে এই বিরোধী রাজনৈতিক দলগুলো, এটাই স্বাভাবিক। ফলে এই যে আজকে একজন তৃণমূল নেতা, তাকে খুন হতে হলো, এটা খুবই অত্যাশ্চর্য ঘটনা যে তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের বিধায়ক রয়েছেন সেখানটায়, অথচ সেখানে মারা যেতে হলো একজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, এবং তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, তাকে খুন হতে হলো, এবং প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে বলা যেতে পারে। এটার এক এবং অন্যতম কারণ হচ্ছে যে মানুষের, মানে বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে, এবং এই প্রতিরোধে, শাসক দলের বিরুদ্ধে যে প্রতিরোধ, এই প্রতিরোধেরই প্রতিফলন হচ্ছে তোমার আজকের এই খুন। তৃপ্তি, দেখো, বিরোধীদের বিজেপি থেকে সিপিএম সব বিরোধীদের একটাই অভিযোগ যে নির্বাচন কমিশন তৃণমূলের কথা মতো চলছে, তৃণমূলের নির্দেশ মতো নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছেন। কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেননি, এবং উপরন্তু তিনি সেই বিষয়কে নিয়ে মামলা করেছেন সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি গিয়েছেন সুপ্রিম কোর্টে। এইদিকে যেটা জানা যাচ্ছে, শাসক দলের কর্মীরাই একের পর এক খুন হচ্ছে রীতিমতো দিনের আলোয়। তো এরপর কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ভাবতে চলেছে, রাজ্যের নিরাপত্তা নিয়ে কি ভাবতে চলেছে? দেখো তৃপ্তি, এই বিষয়টা নিয়ে পরে জানা যাবে যে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে চলেছে। তবে একটা তো কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে জোট শুরু হয়েছে, অর্থাৎ হাইকোর্ট রায় দিয়েছে সেদিনই, গত 9 জুন হাইকোর্ট রায় দিয়েছে যে সেদিন থেকেই রাজ্যের 7টি জেলায়, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 7টি জেলায় সেদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত রায় দিয়েছিল হাইকোর্ট। এবং পরবর্তী এক শুনানিতে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে এ রাজ্যের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী পরিচালনায়। তারপরের দিনে কিন্তু হাইকোর্ট পরিষ্কার করে বলে দেয় 48 ঘন্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে। কিন্তু দেখা গেল কেন্দ্রীয় বাহিনী চাওয়ার তো দূরস্থ, রাজ্যের নির্বাচন কমিশন তারা কিন্তু, রাজ্য সরকার তারা হাইকোর্টের এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে
তারা সুপ্রিম কোর্টে মামলা করলো কেন্দ্রীয় বাহিনী আনার বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তারপরে যে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক, ভাঙর থেকে ক্যানিং থেকে শুরু করে ইন্দাস থেকে শুরু করে চোপড়ার কাঁঠালবাড়ি, এরপরেই কিন্তু রাজ্যের যে সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল, তিনিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেন এবং উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি। তিনি ছুটে চলে যান ভাঙরে, সেই অশান্ত পরিবেশ, অশান্ত পরিস্থিতি দেখতে, নিজে সরজমিনে খতিয়ে দেখেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে রাজ্যপাল তিনি নিজে কিন্তু তলব করেছিলেন নির্বাচন কমিশনারকে তলব করার অর্থ বেলা 2টোর সময় আজকে নির্বাচন কমিশনার গিয়েছিলেন। একদমই যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে অশান্তি না হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এরপরেও এখনও পর্যন্ত রাজ্যের নির্বাচন কমিশনার বা রাজ্য সরকার তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী আনার বিষয়ে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে তারা কিন্তু কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। অথচ দেখা গেল আজই কালিয়াচকে সেই শাসক দলের নেতা এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে খুন হতে হলো প্রকাশ্য দিবালোকে। এরপরে হয়তো এই ঘটনার পর হয়তো বিরোধীদের এই প্রতিরোধ শক্তি দেখে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ভাবতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর কথা। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যিনি খুন হয়েছেন তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন এবং তাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। যে তৃণমূল নেতা তিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তাকে পিটিয়ে খুন করা হলো জনসমক্ষে দিনের বেলায়। বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ এবং ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে, যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃত মুস্তাফা শেখ তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, তাকে আজ পিটিয়ে খুন করা হয় মালদার কালিয়াচকে। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে, যদিও কংগ্রেস তার অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ। মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। মৃত মোস্তাফা শেখ তিনি এবারে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, আর তাকেই দিনের বেলায় বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। যে 5-6 দিন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছিল, সেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। কখনো ভাঙর, কখনো ক্যানিং, কখনো ইন্দাস, আবার কখনো চোপড়া চলে গোলাগুলি, বোমাবাজি। মালদা কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে মালদা থেকে আমাদের প্রতিনিধি মলিন দাস। হ্যাঁ মলিন, তোমার থেকে যেটা জানতে চাইবো যে এক তৃণমূল নেতা তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। কি পরিস্থিতি এখন ঘটনাস্থলে? ঘটনাস্থলে পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হয়ে গেছে। কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ করা হয় এবং পরিষ্কার অভিযোগ করা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি একসময় তৃণমূল করতেন, কিছুদিন আগেই তিনি তৃণমূল করে কংগ্রেসে যোগদান করেন। ঠিক তারপরেই এই ধরনের অভিযোগ স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। মলিন, তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো, রাজ্যের বিভিন্ন জায়গায় যে উত্তপ্ত হয়ে উঠেছে, কখনো ভাঙর, কখনো ক্যানিং, সেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু এখানে একটা অন্য বিষয়, সেখানে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে শাসক দলের কর্মীকে মারার। কেন, এই বিষয়টা কেন হলো?
একদমই এখানে কিছুটা হলে উন্নতি দেখা গেল। কয়েকদিন আগেই দেখা গেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ তারা শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। হ্যাঁ বলেন, ওই যে মুহূর্তে যেখানে ঘটনাটা ঘটে ঘটনাস্থলে এখন নিরাপত্তা কিরকম? রাজ্য পুলিশকে নিরাপত্তা দিতে সক্ষম? মোটামুটি স্বাভাবিক রয়েছে, আগের থেকে পরিস্থিতি অনেকটা হলেও স্বাভাবিক। ধন্যবাদ মলিন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং এই মুহূর্তে পরিস্থিতি আমরা যেটা জানতে পারলাম যে কিছুক্ষণ আগে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এসেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ঘটনাস্থলে যে ঘটনাটি ঘটেছে যে ঘটনার অভিযোগের তীর কিন্তু কংগ্রেসের দিকে, যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দিকে দিকে রণক্ষেত্র হয়ে উঠেছে বাংলা। বিভিন্ন দফায় দফায় শুরু হয়েছে অশান্তি, বিভিন্ন জায়গায় ঘটছে রক্তক্ষয়ী ঘটনা, কখনো ক্যানিং, কখনো ভাঙড়, কখনো বাঁকুড়ার ইন্দাস বা কখনো চোপড়া, সেখানেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন দুজন। তো শাসক হোক বা বিরোধী, বিভিন্ন দলের নেতারা বা বিভিন্ন দলের কর্মীরা তারা মনোনয়ন জমা দিতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়েছেন। তো পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যে যে ঘটনা ঘটছে তাতে সমাজের উপর কি প্রভাব পড়তে চলেছে এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদার কালিয়াচকে যে মৃত তৃণমূল প্রার্থী তার পরিবারের সদস্যরা কি জানিয়েছেন সে বিষয়ে একটু শুনে নেব। ভাবে নমিনেশন পত্র দাখিল হয়েছে খুব সুষ্ঠুভাবে। আজকে কংগ্রেসের গুন্ডা বাহিনী আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ওনাকে প্রকাশ্য দিবালোকে আজকে গুলিবিদ্ধ করেছে, খুন করেছে। নামাজ পড়ে বেরোচ্ছিলেন, খুব ভালো লোক, নিশ্চয়ই শাস্তি চাই। এবং যারা তৃণমূলের থেকে তৃণমূলের দলটা ক্ষতি করে কংগ্রেসে আজকে যোগদান করেছে, টিকিট দিনই আমরা তাদেরকে টিকিট না দিয়ে কংগ্রেস তাদেরকে রুখে নিয়েছে। কংগ্রেসের ভাড়াটা শূন্য। আমাদের তৃণমূলে থেকে যারা এতদিন ক্ষতি করেছে এবং আমরা দলের যেভাবে নবজোয়ারের মধ্য দিয়ে শুদ্ধিকরণের মাধ্যমে দলটাকে ফ্রেশ করার চেষ্টা করছি, অন্যদিকে কংগ্রেসের যেহেতু ঘর শূন্য, তারা সন্ত্রাসীদেরকে ঘরে ফিরিয়ে এনে আজকে এই খুনটাকে করালো। আমরা অবশ্যই ইলেকশন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি, ইমিডিয়েটলি যেহেতু আইডেন্টিফাই, ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমার শ্বশুর জোহরে নামাজ পড়ে বাড়ি ফিরছিল, তখন আসমাউল আর মান্নান দুজন মিলে ঝামেলা করছিল রাস্তায়। কি নিয়ে ওরা আলোচনা করছিল, আমার শ্বশুরকে থেকে টোল কাটছিল। তখন আমার শ্বশুর বললো কি ভালোভাবে ভোটটা শান্তি মনে হতে দে, দিয়ে আমি কোনো কিছু মীমাংসা করে দেবো। দিয়ে আমার শ্বশুরকে ধাক্কা মেরেছে, দিয়ে আবার বুকে নাকি ঘুষি মেরেছে, লাথি মেরেছে, মেয়েরা আমার শ্বশুরকে ফেলে দিয়েছে। দিয়ে সবাই যখন কেউ ছিল না রাস্তাতে, দিয়ে এবার কে একজন দেখেছে, দেখে বাড়ি নিয়ে এসে বলছে যে কি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। হার্টের পেশেন্ট উনি 5 বছর আগে অ্যাটাক করেছেন উনারা, কিন্তু সে সময় কোনো উপযুক্ত শাস্তি হয়নি, ওদেরকে ধরাও যায়নি। এখন চাইছি যে ওদের ধরা হোক, দিয়ে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। টিএমসি দল আমার মুখ থেকে টিএমসি দল করে আসে, ওরা কোনো সময় কংগ্রেস থেকে টিএমসি থেকে কংগ্রেস। যারা মেরেছে ওরা কি দল করে? ওদের কোনো জাত পাত নেই। যারা মেরেছে ওরা কি দল করতো? ওরা কোনো ওদের ঠিক নেই। কোনো সময় কংগ্রেসের টিকিট পেলে না তো টিএমসি টিকিট পেলে না কংগ্রেসের টিকিট, কোনো টিকিট পেলে না তো বিজেপিরও টিকিট নিয়ে নেবে। ওরা এমন অবস্থায় আছে ওরা। এখন আপনি কি চান? এখন কি চাই আমরা? শাস্তি চাই। যে বাবা এর আগে রানিং প্রধান ছিল, করে নিয়েছে। এবার বাবা কিন্তু ক্যান্ডিডেট ছিল না ভোটে, বাবা ঠিক করে 3জন ক্যান্ডিডেট দিয়েছিল ভোটে। বাবা অসুস্থ ছিল হালকা, কিছুদিন থেকে বাড়িতে নামাজ পড়া খাওয়া দাওয়া এগুলো ছিল। হালাক নিয়ে আমাদের পার্টি অফিস যারা দিয়েছে, টিএমসিকে পার্টি অফিস দিয়েছে যে দোকানিটা, সেই দোকানে কিন্তু ওরা জোর জবরদস্তি ফালাক গেড়েছে যে আমরা নিবো এটা, তোদেরকে দেবো না। এ নিয়ে ওরা তর্ক করছিল। বাবার নামাজ পড়ে আসছিল, তখনই আসলে বাবাকে একা পেয়েছে, তখন ধাক্কা মেরেছে, হাতুড়ি দিয়ে বার করেছে বুকে। তখন বাবা পড়ে গেছে, তখন আমরা গিয়ে দেখি বাবা হসপিটাল নিয়ে যায়, তখন দেখি বাবা ডেড হয়ে গেছে। ওই আসমাউল মেরেছে, মান্নান মেরেছে, সম্মান, এই 3জন ছিল। তারা কংগ্রেস পার্টি করে।
তিনজনই বার করেছে বাবার উপরে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ সামিম